সুপ্রিয় দর্শকবৃন্দ, এবিসি লার্নিং ঢাকা এর পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনারা এই চ্যানেলের ভিডিওগুলো নিয়মিত দেখছেন, শেয়ার, লাইক, সাবস্ক্রাইব এবং সর্বোপরি আপনার মূল্যবান মতামত প্রদান করছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে সরবরাহকারী বা সাপ্লায়ার বা যোগানদার বা প্রক্রিয়মেন্ট প্রোভাইডার এর নিকট থেকে উৎসে ভ্যাট এবং অগ্রিম কর কর্তন করা হয়। এই বিষয়ে অনেকেই জানতে চেয়েছেন, তাই আমার ক্ষুদ্র জ্ঞানে যতটুকু জানি সেই বিষয়টা আপনাদের সাথে আজকে শেয়ার করব। তার পূর্বে আপনি যদি নতুন ভিউয়ার হন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, যাতে নতুন ভিডিও রিলিজ হওয়ার সাথে সাথে আপনি নোটিফিকেশন পান। শেয়ার করুন আপনার বন্ধু এবং প্রিয়জনের সাথে, যিনি ভিডিওটি দেখে উপকৃত হবে। আর হ্যাঁ, অবশ্যই আপনার মতামত প্রদান করবেন, যাতে আপনার মতামতের উপর ভিত্তি করে আমরা নতুন ভিডিও তৈরি করতে পারি। তাহলে চলুন শুরু করি আমাদের আজকের পর্ব। কিভাবে সাপ্লায়ার বা যোগানদার বা সরবরাহকারী বা প্রক্রিয়মেন্ট প্রোভাইডার যাই বলুন না কেন, এর নিকট থেকে অগ্রিম কর কর্তন এবং উৎসে ভ্যাট কর্তন করা হয়। Welcome to ABC Learning Dhaka. সুপ্রিয় দর্শকবৃন্দ, তাহলে চলুন শুরু করি আমাদের আজকের আলোচনা। টিডিএস or AIT on প্রকিউরমেন্ট প্রোভাইডার, অর্থাৎ যারা সরবরাহকারী বা যোগানদার, এরা যদি কোনো পণ্য বা সেবা সরবরাহ করে থাকে তাহলে কিভাবে অগ্রিম কর এবং উৎসে ভ্যাট কর্তন করা হয়। আমরা দু একটি উদাহরণ নিয়ে আলোচনা করব। উদাহরণ নিয়ে আলোচনা করার পূর্বে একটু ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন আমরা একটু জেনে নিই, যাতে আমাদের সমস্যা বুঝতে আমাদের সুবিধা হয়। প্রথমে একটু জেনে নেই উৎসে মূসক কর্তন কি। আপনারা অনেকেই জানেন, সরবরাহকারী বা যোগানদার বা সাপ্লায়ার বা প্রক্রিয়মেন্ট প্রোভাইডার, এটা বিভিন্ন সময়ে বিভিন্ন নামে ডাকা হলেও এর অর্থ একই। সরবরাহকারী পণ্য বা সেবা সরবরাহের পর সরবরাহ গ্রহীতা অনেক সময় উক্ত সরবরাহের উপর ভ্যাট কর্তন করে রাখেন এবং তা সরকারি কোষাগারে জমা দেন। সরবরাহ গ্রহণকারী কর্তৃক এভাবে মূসক কেটে রাখে সরকারি কোষাগারে জমা দানকেই বলা হচ্ছে উৎসে মূসক কর্তন। অর্থাৎ সরবরাহ গ্রহণকারী বা ক্রেতা যখন উৎসে নির্দিষ্ট পরিমাণ টাকা সরকারের পক্ষ হয়ে কেটে রাখে, তখন তাকে বলা হয় ভ্যাট ডিডাক্টেড এট সোর্স অর টেড অথবা ট্যাক্স ডিডাক্টেড এট সোর্স, অথবা বলা হয় উৎসে ভ্যাট কর্তন, অনেক সময় বলা হয় অগ্রিম কর কর্তন, আবার অনেক সময় বলা হয় AIT। এখন প্রশ্ন হলো, কেন উৎসে ভ্যাট কর্তন করা হয়? এর অনেকগুলো কারণ রয়েছে। প্রথমত এবং প্রধানত সরকারের এজেন্ট হিসেবে বা সরকারকে সহযোগিতা করার জন্য এই উৎসে ভ্যাট কর্তন করা হয়। কারণ হলো, সরকারের জনবল অনেক ক্ষেত্রেই প্রয়োজনীয় পরিমাণে থাকে না। সেই কারণে মূসক সংগ্রহ পদ্ধতি সহজকর করার জন্য সরকার বলে দিয়েছে যে আপনি আপনার সরবরাহের ওপর একটি পরিমাণ ট্যাক্স বা ভ্যাট কেটে রাখবেন। সঠিক পরিমাণ মূসক সংগ্রহ নিশ্চিত করা, অনেক ক্ষেত্রেই বিক্রেতা মূসক ফাঁকি দেওয়ার চেষ্টা করেন। সেই ক্ষেত্রে যতটুকু পরিমাণ সম্ভব হয়, যদি উৎসে কেটে রাখা হয়, অন্তত একটা নির্দিষ্ট পরিমাণ মূসক নিশ্চিত করা যায় যে সরকারি কোষাগারে জমা হয়েছে। ঝুঁকিপূর্ণ প্রতিষ্ঠানের তথ্য সংগ্রহ করা, অনেক ক্ষেত্রেই দেখা যায় যে কোনো প্রতিষ্ঠান যদি ফাঁকি দেওয়ার চেষ্টা করে, সঠিক মতো বা সময় মতো ভ্যাট প্রদান না করে, তাহলে উৎসে মূসক কর্তনের উপর সম্ভাব্য কত টাকা ভ্যাট হতে পারে তা অনেক ক্ষেত্রেই নির্ণয় করা যায়। মূসক চেইনকে কার্যকর করতে তথ্য সংগ্রহ করা। মূসক চেইন বলতে এখানে বলা হচ্ছে আমদানি, উৎপাদন, ব্যবসায় বা সেবা পর্যায়ে প্রত্যেক স্তরে মূসক সমন্বয় ও আদায়ের চক্র বা ধাপ, অর্থাৎ একটি পণ্যের এক পর্যায়ে ক্রয় মূল্য, আরেক পর্যায়ে বিক্রয় মূল্য, এক পর্যায়ের উপকরণ কর ইনপুট ট্যাক্স, অন্য পর্যায়ে উৎপাদক কর বা আউটপুট ট্যাক্স। এই ইনপুট ট্যাক্স এবং আউটপুট ট্যাক্সের মধ্যে সমন্বয় করা বা ট্যাক্স রেয়াত নেওয়া, এই বিষয়গুলো নিশ্চিত করার জন্য আমরা কি করে থাকি, উৎসে ভ্যাট বা কর কর্তন করা হয়। কর
প্রতিপালন বা ট্যাক্স কমপ্লায়েন্স যেটি সেটি কোম্পানি নিশ্চিত করে থাকে, এবং সর্বোপরি যেটা ফাঁকি দেওয়ার প্রবণতা অনেক ক্ষেত্রে হ্রাস পায়। যেমন আমরা যারা চাকরি করি, অনেক ক্ষেত্রে নিয়োগকর্তা একটি নির্দিষ্ট পরিমাণ টাকা তার বেতনের উপরে কেটে রাখে, অন্তত সে পরিমাণ টাকা নিশ্চিত করে যে তার বেতন থেকে কর্তন করা হয়েছে। এ বিষয়ে সরকারের কিছু বিধিবিধান জারি করা হয়েছে যাতে উৎসে কর কর্তন করা হয়। যাই হোক, এই বিষয়ে বিস্তারিত আলোচনা করলে আমাদের ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। আমি সংক্ষেপে জিনিসগুলো আলোচনা করে যাচ্ছি। এখন দেখব উৎসে মূসক কর্তনকারী সত্তা বা সংস্থা বা প্রতিষ্ঠান কারা বা কে, অর্থাৎ কোন কোন সত্তা বা প্রতিষ্ঠান উৎসে মূসক কর্তন করতে পারবেন। এখানে একটি এসআরও নাম্বার দেওয়া আছে, আপনারা অনুগ্রহপূর্বক দেখে নিতে পারেন। ভ্যাট আইনে কতিপয় সংস্থা বা প্রতিষ্ঠানকে উৎসে মূসক কর্তনকারে সরকারি কোষাগারে জমা দেওয়ার দায়িত্ব প্রদান করা হয়। উক্ত সংস্থা বা প্রতিষ্ঠান ছাড়া অন্য কেউ উৎসে মূসক কর্তন করতে পারবেন না। এখানে আমাদের নিচে কিছু গাইডলাইন্স আমরা একটু পরেই দেখব। এই সকল ব্যক্তি বা প্রতিষ্ঠান বা সত্তা ছাড়া কি করা যাবে না, মূসক কেউ কর্তন করতে পারবে না। সেই সংস্থা বা ব্যক্তিবর্গ বা প্রতিষ্ঠানগুলো হলো মন্ত্রণালয়, সরকারি বিভাগ বা দপ্তর, আধা সরকারি বা স্বায়ত্তশাসিত কোনো সংস্থা, রাষ্ট্রীয় মালিকাধীন কোনো প্রতিষ্ঠান হলে তারা উৎসে মূসক কর্তন করতে পারবেন। স্থানীয় কর্তৃপক্ষ, পরিষদ বা অনুরূপ কোনো সংস্থা, এনজিও বিষয়ক ব্যুরো বা সমাজসেবা অধিদপ্তর কর্তৃক অনুমোদিত কোনো বেসরকারি প্রতিষ্ঠান, নন গভর্নমেন্ট অর্গানাইজেশন, ব্যাংক, বীমা কোম্পানি বা অনুরূপ আর্থিক প্রতিষ্ঠান, মাধ্যমিক বা তদূর্ধ্ব পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান, লিমিটেড কোম্পানি এবং 1 কোটি টাকার অধিক টার্নওভারযুক্ত প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানগুলোর একমাত্র ক্ষমতা আছে যারা উৎসে মূসক বা ট্যাক্স বা ইআইটি কর্তন করতে পারবে। এরপরে রয়েছে যে সকল ক্ষেত্রে উৎসে মূসক কর্তন প্রযোজ্য হবে না, সেগুলো হলো আইনের প্রথম তফসিলভুক্ত অব্যাহতিপ্রাপ্ত পণ্য সেবাসমূহ, অর্থাৎ 2012 সালের যে আমাদের ভ্যাট আইন রয়েছে, সেই ভ্যাট আইনের প্রথম তফসিলে যে পণ্য এবং সেবাগুলো রয়েছে সেগুলোর উপর মূসক প্রযোজ্য হবে না। শূন্য হার বিশিষ্ট প্রচ্ছন্ন রপ্তানি সরবরাহ, রপ্তানির ক্ষেত্রে যদি শূন্য হার বিশিষ্ট কোনো পণ্য হয় সেটার উপরে মূসক প্রযোজ্য হবে না। আদর্শ হার 15% এ মূসক প্রদত্ত এমন সরবরাহ যদি হয় সেক্ষেত্রে মূসক কর্তনযোগ্য নয়। যোগানদার হিসেবে নিম্নবিধ পণ্যের সরবরাহ যদি করা হয় সেগুলোও মূসক দিতে হবে না, যেমন স্কুলের টিফিন সরবরাহ, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক প্রদত্ত কার্যাদেশের বিপরীতে মুদ্রিত প্রাথমিক ও মাধ্যমিক স্তর ও সমমান পর্যায়ের পাঠ্যপুস্তক সরবরাহ যদি করা হয় তাহলে সে যোগানদার বা প্রকিউরমেন্ট প্রোভাইডার বা সরবরাহকারী যাই হোক, উক্ত বই পুস্তক বা স্কুল টিফিনের উপর কোনো মূসক দিতে হবে না। তুলা সরবরাহ, ওয়েস্ট অ্যান্ড স্ক্র্যাপ পেপার সরবরাহ, ভাঙা কাচের টুকরা, কাটলেট সরবরাহ, প্লাস্টিক বর্জ্য সরবরাহ, জিলেটিন ক্যাপসুলের উপকরণ হিসেবে ব্যবহৃত গরু ও মহিষের হাড়, স্টিল মিলে স্থানীয়ভাবে সংগৃহীত স্ক্র্যাপ ভাঙারি সরবরাহ, পাটজাত পণ্য সরবরাহ, জ্বালানি তেল, গ্যাস, পানি, ওয়াসা, বিদ্যুৎ, টেলিফোন, মোবাইল পরিষেবা, এগুলোর উপর আমাদের মূসক আরোপযোগ্য নয়। আমাদের আজকের মেইন আলোচনা যেটি সেটি হলো আমাদের যোগানদার বা প্রকিউরমেন্ট প্রোভাইডার যারা, সেই ক্ষেত্রে যারা যোগানদার হিসেবে কাজ করবেন বা সরবরাহকারী হিসেবে কাজ করবেন তাদের নিকট থেকে উৎসে কর্তনকারী সত্তা, যেটি আমরা পূর্বে দেখলাম, এ সকল প্রতিষ্ঠান যদি কার্যাদেশ পায় বা টেন্ডার পায় তাহলে কীভাবে যোগানদারের ক্ষেত্রে উৎসে মূসক কর্তন করবে, এই বিষয়টি আমাদের আজকের মূল আলোচনা। এখানে একটি এসআরও নাম্বার দেওয়া আছে, এখানে আমাদের রেফারেন্স হিসেবে দেওয়া আছে যে এই ভিত্তিতে আমাদের কি করতে পারি, আমরা যোগানদার হিসেবে উৎসে ভ্যাট কর্তন করতে পারব। উৎসে কর্তনকারী কর্তৃক যোগানদার সেবার বিপরীতে উৎসে মূসক কর্তনের ক্ষেত্রে অনুসরণীয়। প্রথমত আমরা দেখব যে যোগানদার কাকে বলা হয়। যোগানদার অর্থ কোটেশন বা দরপত্র বা কার্যাদেশ বা অন্যবিধভাবে কোনো প্রতিষ্ঠানকে যারা পণ্য বা সেবা বা উভয়ই সরবরাহ করেন
তাদেরকেই বলা হয় যোগানদার। অর্থাৎ উৎপাদক যারা উৎপাদন করে, আমি যদি বলি যে টয়োটা কোম্পানি যারা গাড়ি প্রস্তুত করে, সেবা প্রদানকারী যেমন টেলিফোন সংস্থা, ব্যবসায়ী যারা পণ্যদ্রব্য দোকানে বা শোরুমে বিক্রি করে থাকে, এদের ব্যতীত অন্য সকল ব্যক্তি যারা অন্য আমদানিকারক কিংবা অন্য উৎপাদক কিংবা অন্য ব্যবসায়ী কিংবা অন্য সেবা প্রদানকারীর নিকট হতে পণ্য বা সেবা ক্রয় করে সরবরাহ করে থাকে, তাদেরকেই বলা হয় যোগানদার। অর্থাৎ তার নিজস্ব কোনো ফ্যাক্টরি নেই, তার নিজস্ব কোনো উৎপাদন প্রতিষ্ঠান নেই, তার নিজস্ব কোনো দোকান নেই, কোনো সেবা নেই, তারা কি করে থাকে, এ ধরনের ব্যক্তি বা প্রতিষ্ঠান যখন কোনো পণ্য বা সেবা প্রদান করে তখন তাদেরকে বলা হয় যোগানদার। তাহলে আমরা উপরের আলোচনা যদি আমি পরিষ্কার করি, তাহলে যোগানদারের কোনো দোকান বা শোরুম বা গোডাউন বা কোনো কারখানা থাকবে না। আরেকটি বৈশিষ্ট্য হলো উৎপাদনকারী পণ্য প্রথমে উৎপাদন করে পরে বিক্রি করে, ব্যবসায়ী প্রথমে পণ্য ক্রয় করে এবং পরে বিক্রি করে, এবং সেবা প্রদানকারী প্রথমে সেবা সংগ্রহ করে এবং পরে বিক্রি করে। মজার বিষয় হলো যোগানদারই একমাত্র ব্যতিক্রম যিনি প্রথমে বিক্রি করেন এবং পরে সংগ্রহ করেন বা ক্রয় করেন। অর্থাৎ প্রথমে তিনি টেন্ডার বা কার্যাদেশের মাধ্যমে তিনি পণ্যটি বিক্রি নিশ্চিত করেন, বিক্রি নিশ্চিত করার পরে যখন তিনি কার্যাদেশ পান তখনই তিনি পণ্যটি ক্রয় করেন। আর অন্য ক্ষেত্রে উৎপাদনকারী হোক বা ব্যবসায়ী হোক বা সেবা প্রদানকারী হোক, প্রথমে তিনি তার সেবা বা পণ্যদ্রব্য সংগ্রহ করে থাকেন বা উৎপাদন করে থাকেন। তাহলে সুপ্রিয় দর্শকবৃন্দ, এতক্ষণে অবশ্যই বুঝতে পেরেছেন যে যোগানদার বা প্রকিউরমেন্ট কাকে বলা হয়। আমরা দেখব যে সকল পণ্য বা সেবার জন্য যোগানদারের নিকট হতে উৎসেমূসক কর্তন করা হয়, এই বিষয়টি আমাদের এখানে অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ। কারণ আপনি যোগানদার হলেই যে আপনাকে উৎসেমূসক কর্তন করতে হবে বা করবে সেই বিষয়টি সঠিক নয়। আপনার নিম্মুক্ত পণ্যগুলো বা সেবাগুলো যদি থাকে তাহলে সেক্ষেত্রে আপনার উৎসে কর্তনকারী মূসক কর্তনকারী সত্তা হিসেবে আপনার ভ্যাট বা ট্যাক্স কেটে নিতে পারবেন। টেন্ডার, চুক্তি বা কার্যাদেশ বা অন্যবিধভাবে সরবরাহের ক্ষেত্রে নিম্নের ছকে বর্ণিত হারে আবশ্যিকভাবে উৎসে কর্তনকারী সত্তা কর্তৃক উৎসে কর্তন করতে হবে। অর্থাৎ নিম্মুক্ত পণ্য সেবার ক্ষেত্রেই আপনার উৎসেমূসক কর্তন করতে পারবে। সেবাগুলো রয়েছে এখানে 43টা সেবার একটি লিস্ট দেয়া আছে। আমি সবগুলো আলোচনা করব না, এগুলো আপনাদেরকে একটু দেখিয়ে যাচ্ছি, কারণ আজকের যে মেইন আলোচনা তাহলে সেটি আমাদের দীর্ঘ হয়ে যাবে। তো আপনারা অনুগ্রহপূর্বক এটি দেখে নেবেন। আমি একটু আস্তে আস্তে করে স্ক্রল করে যাচ্ছি যে কোন কোন পণ্য বা সেবা এবং পাশে কোড নাম্বার দেয়া আছে, এগুলোর উপরে এত পার্সেন্ট হারে বা সর্ব ডানে যে ঘরটি দেওয়া আছে সেটির সম্বন্ধে আপনার ওই উক্ত পরিমাণ উৎসে মূসক বা ভ্যাট কর্তন করবে। আমাদের আজকের মেন আলোচনা যেটা আমি বললাম, এসকোড 037 যোগানদার বা প্রকিউরমেন্ট প্রোভাইডার, এর উপরে সরবরাহ গ্রহীতা বা ক্রেতা 7.5% হারে মূসক কেটে চালান করে দেবে। এখানে রয়েছে আইন পরামর্শক, পরিবহন ঠিকাদার, পেট্রোলিয়াম পণ্য পরিবহনের ক্ষেত্রে, অন্যান্য পরিবহনের ক্ষেত্রে 10%, যানবাহন ভাড়া প্রদানকারী। এখানে মোট আমাদের রয়েছে 43টা হেড। যে 43টা হেডের মাধ্যমে যদি আপনি কোনো পণ্য বা সেবা সরবরাহ করে থাকেন, কেবল তখনই আপনার উৎসে মূসক কর্তন করতে পারবে, এছাড়া পারবে না। সর্বশ্রেষ্ঠ রয়েছে ক্রেডিট রেটিং এজেন্সি, যেখানে উৎসে কর্তনকারী সত্তা 7.5% হারে মূসক কেটে নেবে। যাই হোক, উৎসে মূসক কর্তন না করার দণ্ড বা জরিমানা কিছু বিষয় রয়েছে, আমরা সেই বিষয়টা আমি এখানে ফোকাস করব না। আমার আজকের যে উদ্দেশ্য দর্শকদের উদ্দেশ্যে দেখানো, এবং অনেক আমার ছাত্রছাত্রী বা অনেক শুভাকাঙ্ক্ষী বা দর্শক অনুরোধ করেছেন যে টিডিএস বা উৎসে ভ্যাট কর্তন কিভাবে আমরা প্র্যাকটিক্যালি করতে পারি, সেই বিষয়টি আজকে আমি আপনাদেরকে দেখিয়ে থাকবো। আরেকটি জিনিস হলো এখানে দেখব, সেটা হলো এআইটি হিসেবে কত টাকা হলে কত টাকা কেটে নেবে, কত পার্সেন্ট হারে কেটে নেবে, এই বিষয়টি ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্স যেটা আমাদের আছে
সেটা আমাদের সেকশন 52 রুল 60 অর্থাৎ 1984 সালের আয়কর আইন অনুযায়ী আমাদের সেকশন 52 এবং রুল 16-এ বলা আছে যে যদি সরবরাহ মূল্য 15 লাখ টাকা কম হয় তাহলে 2% হারে আপনার ট্যাক্স কেটে রাখা হবে অথবা এআইটি কেটে রাখা হবে অথবা উৎসে কর কর্তন করে রাখা হবে। এখানে যেটা হলো নেট যেটাকে পে করা হবে, যে পরিমাণ টাকা আমি বিক্রেতাকে প্রদান করব তার উপরে 2% হারে এআইটি কাটা হবে। বেজ অ্যামাউন্ট 15 লাখ টাকা বেশি হয় এবং 50 লাখ টাকার কম হয় তাহলে সেখানে 3%। বেজ অ্যামাউন্ট যদি 50 লাখ টাকার বেশি হয় এবং 1 কোটি টাকার কম হয় তাহলে 4%, আর যদি 1 কোটি টাকার বেশি হয় তাহলে 5%। এইভাবে আমাদের উৎসে ভ্যাট কর্তনের পাশাপাশি এআইটি বা অগ্রিম কর কর্তন করা হয়। আমি দুইটি এক্সাম্পলের মাধ্যমে দেখাবো যে কিভাবে অগ্রিম কর এবং মূসক কর্তন করা হয় এবং কিভাবে নেট অ্যামাউন্ট চেকের মাধ্যমে দেয়া হয়। এখানে একটি এক্সাম্পল দেয়া আছে, এবিসি সাপ্লায়ার সাপ্লাইজ গুডস টু সামিয়া কর্পোরেশন on 1st July 2020 টাকা 10 লাখ including 7.5% VAT. What is the amount of VAT, AIT and net amount to be received by the supplier? আমরা দেখব যে এবিসি সাপ্লায়ার বা সরবরাহকারী সামিয়া কর্পোরেশন যিনি ক্রেতা তার কাছে 10 লক্ষ টাকার পণ্য সরবরাহ করেছে, তাহলে যেহেতু তিনি সরবরাহকারী উৎসে 7.5% হারে ভ্যাট কেটে রাখবে। আমরা দেখব ভ্যাটের পরিমাণ কত এবং অগ্রিম করের পরিমাণ কত এবং নেট কত টাকা তাকে বা এবিসি সাপ্লায়ারকে প্রদান করা হবে। এখানে আপনারা যদি সলিউশনটি লক্ষ্য করেন তাহলে দেখবেন যে পার্টিকুলার্স আমাদের কিছু ওয়ার্কিংস দেয়া আছে। বিল অ্যামাউন্ট ছিল আমাদের 10 লক্ষ টাকা, এখান থেকে লেস করব ভ্যাট 7.5%। বর্তমান আইনে আপনারা জানেন ইনক্লুসিভ ভ্যাট, সেজন্য ভ্যাট ফ্যাক্টর হবে 10 লাখ মাল্টিপ্লাই 7.5 ডিভাইডেড বাই 107.5, অর্থাৎ যে ভ্যাটের রেট থাকবে সেটি থাকবে উপরে এবং নিচে 100-র সাথে সেই ভ্যাট রেটটি যোগ হবে। তাহলে আমাদের এটা হচ্ছে 70,000 টাকা। তাহলে অ্যামাউন্ট ফর ট্যাক্স তাহলে হচ্ছে কি 10 লক্ষ টাকা থেকে 70,000 বিয়োগ দিলে 9,30,000 টাকা। এই 9,30,000 টাকার উপর আমরা এআইটি কাটবো 2% হারে। আমরা জানি যদি নেট অ্যামাউন্ট 15 লক্ষ টাকার কম হয় তাহলে আমরা একটু আগেই দেখলাম, তাহলে তার উপরে এআইটি হবে আপনার 2%। তাহলে 9,30,000 টাকা 2% 18,600 টাকা। তাহলে চেক অ্যামাউন্ট দ্যাট শুড বি পেইড টু দ্য সাপ্লায়ার 9,11,400 টাকা, যেটা সাপ্লায়ার পাবে। অর্থাৎ সাপ্লায়ার পণ্য সরবরাহ করেছে 10 লক্ষ টাকায় কিন্তু তিনি নেট অ্যামাউন্ট পাবে 9,11,400। বাকি এআইটির জন্য আপনার টিআর চালান 18,600 টাকার, সেটি কেটে আপনাকে বিক্রেতাকে সরবরাহ করবে ক্রেতা এবং ভ্যাট যেটা 70,000 টাকা 6.3 যেটা মূসক সে চালানের মাধ্যমে প্রদান করবে। আমি দুইটি আপনাদের বোঝার জন্য দেখিয়ে দিচ্ছি। এটি হলো আপনার মূসক 6.3 যেটা আমাদের এখানে ক্রেতার নাম সামিয়া কর্পোরেশন, চালান নাম্বার 001, ইস্যু তারিখ 1/7/2020, এখানে যেগুলো থাকবে ক্রমিক নাম্বার ক্লোথ, সরবরাহের একক মিটার ধরে নিলাম, পরিমাণ 10,000 মিটার, একক মূল্য 93.93 যেটা আমরা বলবো ভ্যাট বাদে, অর্থাৎ ভ্যাট সহ মূল্য সেটা ছিল আমার সর্বমূল্য যেটা 10 লক্ষ টাকা। এটা সবচেয়ে ডানে যে ঘরটি দেওয়া আছে 10 লক্ষ টাকা, এটা ইনক্লুসিভ ভ্যাট। অর্থাৎ বর্তমানে অনেকেই এক্সক্লুসিভ ভ্যাট ক্যালকুলেশন করে, যেটি ভুল। এটা করলে আপনার লাস্টের কলাম যে 10 লক্ষ টাকা সেটা মিলবে না। যেটা পূর্বের ভ্যাট আইন 1991 আইনে ইনক্লুসিভ এবং এক্সক্লুসিভ দুটিই ছিল, বাট বর্তমান আইনে শুধু ইনক্লুসিভ ভ্যাট, অর্থাৎ অতিরিক্ত ক্রেতার কাছ থেকে কোনো টাকা নেওয়া যাবে না। আপনার পণ্য যদি 100 টাকা হয় 100 টাকার মধ্যে আপনার ভ্যাট অন্তর্ভুক্ত থাকবে। তাহলে দেখুন এখানে 100 টাকা দাম হলেও আমার একক মূল্য 93 টাকা,
তাহলে মোট মূল্য 9,30,000 টাকা, আমার ভ্যাট 7.5% 70,000 টাকা, তাহলে আমার নেট হচ্ছে 9,30,000 টাকা এবং ভ্যাট হচ্ছে 70,000 টাকা, মোট হচ্ছে 10 লক্ষ টাকা। এভাবে আপনি মূসক চালান 6.3 যেটা সেটা আপনি প্রোভাইড করবেন সরবরাহকারীকে। এখন আমি আরেকটা জিনিস আপনাদের দেখাবো, সেটা হলো কীভাবে চালান প্রস্তুত করবেন টিআর 6 চালান। এটা হলো যে এআইটি বা অগ্রিম কর কর্তনের জন্য চালান নাম্বার থাকবে, তারিখ থাকবে, আপনি সোনালী ব্যাংকের বা বাংলাদেশ ব্যাংকের কোন শাখা থেকে কত তারিখে আপনি চালানটি করছেন এবং কোন কোডে আপনার যে ট্যাগ জোন আছে সেই ট্যাগ জোনের আপনার যে সার্কেল, সেই সার্কেলের কোড নাম্বারটি এখানে থাকবে, এখানে আপনি দিয়ে দেবেন। উদাহরণস্বরূপ কর কমিশনার সার্কেল 250, এটি একটি কোড নাম্বার। যাহার মারফত প্রদত্ত হইল সামিয়া কর্পোরেশন ঢাকা 1216, যে ব্যক্তি বা প্রতিষ্ঠানের পক্ষ হইতে প্রদত্ত হলো, তাহলে কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানের করতে হতে সাপ্লায়ার হলো আমার এবিসি কোম্পানি। আর কি বাবদ কাটা হলো সরবরাহের উপর উৎসে কর কর্তন, আমরা নগদ বা চেক কত টাকা 18,600 টাকা, 18,600 টাকা লিখে কথায় লিখবেন এবং এখানে এটি সোনালী ব্যাংকে 3টি কপি করা হয়, 3টি কপির 2টি কপি ব্যাংক রেখে দিয়ে 1 কপি আপনাকে দিয়ে দেবে, একটি ফটোকপি আপনার কাছে রাখবেন এবং একটি আপনি আপনার যে ট্যাক্স সার্কেল সেই ট্যাক্স সার্কেলে আপনি জমা দিবেন। তাহলে এভাবে আমরা কি করতে পারি, আমরা দেখলাম যে এক্সাম্পল থেকে 70,000 টাকার আমরা 6.3 চালানের মাধ্যমে দিলাম এবং অগ্রিম কর কর্তন যেটা টিআর 6 চালানে 18,600 টাকা প্রদান করলাম। তো সুপ্রিয় দর্শক এবং আমার যারা ছাত্রছাত্রী ছিল, তোমাদের উদ্দেশ্যে আমি এটি করলাম যাতে বাস্তব জীবনে তোমরা যখন কাজ করবে বা হিসাবে কাজ করবে যাতে জিনিসগুলো তোমরা সহজেই করতে পারো। এখন এখানে আমি একটি জিনিস করেছি, অনেক ক্ষেত্রে 2% বা 7.5% 70,000 বা 69,000 সামথিং বা 70,000 সামথিং হতে পারে। তো আমি এক্সাম্পলটি বোঝানোর সুবিধার্থে এটা রাউন্ড ফিগার করে নিয়েছি। তো বাস্তবে আসলে যে পরিমাণ পার্সেন্টেজ হবে সেভাবেই আপনাকে টাকাটা দিতে হবে, সেটা যদি বেশি হয় বেশি, কম হলে কম, হয়তো দশমিকের পরের সংখ্যাটিকে রাউন্ড ফিগার করে দিতে পারবেন। যাই হোক, আমি এখন যে জিনিসটি আলোচনা করব সেটি হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটা হলো কেন গুরুত্বপূর্ণ একটু পরে বুঝতে পারবেন। অনেক সময় ক্রেতা বা সরবরাহকারী বিলের উপর 7.5% এক্সক্লুডিং ভ্যাট কেটে নেন এবং অবশিষ্ট টাকা সরবরাহকারীকে প্রদান করে, অর্থাৎ 100 টাকার উপর 6 টাকা 97 পয়সা, যেটা আমি পূর্বে আলোচনা করলাম 100 গুণ 7.5 ডিভাইডেড 107.5, যেটাকে বলা হচ্ছে ভ্যাট ফ্যাক্টর। তাহলে হচ্ছে 6 টাকা 97 পয়সা বা 7 টাকা না কেটে সরাসরি 100 টাকার উপর 7.5% হারে কেটে বিক্রেতাকে 92 টাকা 50 পয়সার উপর অগ্রিম কর কর্তন করে যা সরবরাহকারীর অতিরিক্ত ভ্যাট প্রদান করতে হয়, যেটা আমরা এক্সক্লুডিং ভ্যাটের বেলায় হয়ে থাকে। এই বিষয়টি পূর্বের আইন 1991 সালের আইনে এক্সক্লুডিং এবং ইনক্লুডিং দুটি আমাদের অ্যাকসেপ্টেড ছিল। বর্তমান আইনে শুধু ইনক্লুডিং ভ্যাট পদ্ধতি আমাদের প্রযোজ্য। তাহলে আমি দুইটি পদ্ধতির একটু পার্থক্য কম্পেয়ার করে দিচ্ছি যে কেন পার্থক্য হচ্ছে। এক্ষেত্রে পূর্বের ভ্যাট যদি প্রদান করি তাহলে আমার হচ্ছে 10 লাখ টাকা 7.5% 75,000 টাকা, অ্যামাউন্ট ফর ট্যাক্স 9,25,000 টাকা, আমি যদি আইটি 2% কাটি 18,500 টাকা, চেক অ্যামাউন্ট হচ্ছে 9,06,500 টাকা, যেটি আমার পূর্বে ছিল ইনক্লুডিং ভ্যাট হলে 9,11,400 টাকা। তাহলে এই ক্ষেত্রে যিনি সরবরাহকারী ইনি কম পাচ্ছেন কত, 9,11,628 মাইনাস 9,06,500, এটাকে আমি 9,11,628 9,11,400 করতে পারি, যেটাই করি সেটা তাহলে আমার এই ফিগারটি একটু পার্থক্য হচ্ছে 5,128 টাকা, যেহেতু রাউন্ড ফিগার করে নিয়ে আমি। তাই যেহেতু নতুন আইন 2012 অনুযায়ী ভ্যাট কার্যক্রম গুরুত্ব পাচ্ছে, নতুন আইন অনুসরণ করা আমাদের উচিত। এবার আমরা দেখব যদি সারা বছর ব্যাপী সরবরাহ করা হয়, জুলাই থেকে পরবর্তী জুন, আমি যদি সরবরাহ শুরু করি 1 জুলাই 2020 থেকে 30 জুন 2021, তাহলে সরবরাহকারীর নিকট হতে পণ্য ক্রয় করা হয় বা সরবরাহ গ্রহণ করা হয়, তাহলে নিয়ম অনুযায়ী ভ্যাটের হারের কোনো পরিবর্তন হবে না। অর্থাৎ আপনি যত পণ্যই ক্রয় করুন
আপনার ফ্ল্যাট রেটে 7.5% ইনক্লুসিভ পদ্ধতিতে ভ্যাট বা ভিডিএস কর্তন করবেন। কিন্তু অগ্রিম কর বা এআইটি বা টিডিএস এর হার পরিবর্তন হবে এবং ক্রমযোজিত সরবরাহ মূল্যের উপর অগ্রিম কর গণনা করা হবে। বিষয়টি আমি একটি এক্সাম্পল দিয়ে পরিষ্কার করছি। অর্থাৎ আমাদের পূর্বে যে একটি হার ছিল যে 15 লক্ষ টাকা পর্যন্ত 2%, 15 লক্ষ টাকার বেশি 50 লক্ষ টাকার কম হলে 3%, এটা যদি ক্রমযোজিত হারে আপনার একটা বছরে বা একটা আর্থিক বছরে বা একটা ফিসক্যাল ইয়ারে হয়, তাহলে সেখানে কিভাবে আমরা অগ্রিম কর কর্তন করব সেটা আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে দেখব। এখানে একটি এক্সাম্পল দেওয়া আছে, এক্সাম্পল 2। ABC supplier again supplies goods to Samia Corporation on 1st September 2020 টাকা 50 লাখ and 1st December 2020 80 লাখ including 7.5% VAT। অর্থাৎ এবিসি সাপ্লায়ার 3টি কিস্তিতে বা 3টি লটে পণ্য সরবরাহ করে। একটি করে 1 জুলাই 2020 যেটি হলো 10 লক্ষ টাকা, আরেকটি কবে 1 সেপ্টেম্বর 2020 50 লক্ষ টাকা এবং 1 ডিসেম্বর 2020 80 লক্ষ টাকা। 3টি একই ফিসক্যাল ইয়ারের মধ্যে সরবরাহ করে। তাহলে আমরা দেখব হোয়াট ইজ দ্য অ্যামাউন্ট অফ ভ্যাট এআইটি এন্ড নেট অ্যামাউন্ট টু বি রিসিভড বাই সাপ্লায়ার। এই কাজটি আমি একটি এক্সেল শিটের মাধ্যমে দেখাবো যাতে আপনাদের গণনা কীভাবে করা হয় যেটি বুঝতে সুবিধা হয়। এখানে পূর্বে আমি একটি এক্সেল শিট ঘর করে রেখেছি আপনাদের সুবিধার্থে। প্রথমেই 1 নম্বর কলাম রয়েছে আমাদের বিল ডেট 1 জুলাই 2020, 1 সেপ্টেম্বর 2020, 1 ডিসেম্বর 2020। পেইড ডেট আমরা যে ডেটে টাকাটি পে করতেছি সেই ডেটটা এখানে আমরা বসিয়ে দিব। যদি 5 জুলাই হয় 5 জুলাই, যদি 10 জুলাই হয় 10 জুলাই, এবং আমরা কী করব বসিয়ে দিব। এখানে চেক নাম্বার বা পে অর্ডারের মাধ্যমে পে করলে পে অর্ডার নাম্বার আপনারা বসিয়ে দিবেন। পার্টিকুলার্স কি হতে পারে, ক্লোথ পারচেজ, অর্থাৎ কী পারপাজে আপনি এটি পরিশোধ করছেন। টোটাল বিল অ্যামাউন্ট, তাহলে আমার প্রথমটার জন্য বিল অ্যামাউন্ট ছিল কত আমরা একটু দেখে নিই। আমাদের প্রথমটা ছিল 10 লক্ষ টাকা, 10 লক্ষ টাকার পণ্য সরবরাহ করেছি। তাহলে আমরা এখানে বিল অ্যামাউন্ট লিখব 10 লক্ষ টাকা। 10 লক্ষ টাকার 7.5% হারে যদি আমরা ভ্যাট ক্যালকুলেশন করি তাহলে 10 লক্ষ মাল্টিপ্লাই 0.075, তাহলে সেটি হচ্ছে আমার 75,000 টাকা। অ্যামাউন্ট ফর ট্যাক্স, অর্থাৎ আমরা যদি 10 লক্ষ টাকা থেকে 75,000 টাকা বিয়োগ করি তাহলে আমার ট্যাক্স দিতে হবে 9,25,000 টাকার উপরে। 9,25,000 টাকা কি আমাদের 15 লক্ষ টাকার কম, সেই জন্য ট্যাক্স আমরা এআইটি কাটবো 2%। তাহলে আমরা কিউমুলেটিভ অ্যামাউন্ট ফর ট্যাক্স, তাহলে এটাই 9,25,000 টাকা। আমার টিডিএস রেট এখানে 2%, কারণ আমাদের যেহেতু 15 লাখ টাকা কম, তাহলে টিডিএস এর পরিমাণ কত হবে আবার 9,25,000 মাল্টিপ্লাই 2%, তাহলে হচ্ছে 18,500 টাকা। এআইটি পেইড অন দ্য প্রিভিয়াস বিল, এটাই প্রথম বিল, তাহলে এর পূর্বে আর কোনো এআইটি নাই, তাহলে 0। এআইটি টু বি ডিডাক্টেড, কত টাকা আমাদের এটার জন্য বিয়োগ করতে হবে -10 থেকে 11, অর্থাৎ 10 থেকে 11 বিয়োগ করলে তাহলে এখানে হচ্ছে না, তাহলে আমাদের এটা কি 10, এবং পূর্বে যেহেতু কাটা হয়নি তাহলে এটা থেকে আমাকে 18,500 টাকায় কাটতে হবে। টোটাল ডিডাকশনস বলতে আমরা বলতেছি এখানে 12 নম্বরে টিডিএস বা এআইটি প্লাস আমার ভ্যাট, যেটা 6 কলামে ভিডিএস 75,000, তাহলে আমি মোট কর্তন করছি 93,500 টাকা। তাহলে আমি এখন বিক্রেতাকে বা সরবরাহকারীকে আমি প্রদান করব কত, 5 থেকে 13, তাহলে 5 ছিল আমার কি বিল অ্যামাউন্ট 10 লক্ষ টাকা মাইনাস সেখান থেকে করব 13 নম্বর কলাম 93,500 টাকা, তাহলে 9,06,500 টাকার চেক বা পে অর্ডার আমরা এখন সরবরাহকারীকে প্রদান করব। আশা করি দর্শকবৃন্দ বুঝতে পেরেছেন যে কিভাবে এটি হলো। এখন 1 সেপ্টেম্বরে আবার আমাদের সরবরাহ করা হয়েছে কত টাকা দেখলাম, একটু দেখে নিই আমরা। 2 নম্বর এক্সাম্পল ছিল সেটি 50 লক্ষ টাকা। তাহলে আমরা কিউমুলেটিভ এখানে আমরা দেখিয়ে দিই, টোটাল বিল অ্যামাউন্ট এখানে 50 লক্ষ টাকা। এটার উপরে ভ্যাট হচ্ছে আমার কত
7.5%, আমি এটিকে এখানে টান দিয়ে বসিয়ে দিতে পারি। তাহলে 3,75,000 টাকা অ্যামাউন্ট ফর ট্যাক্স। তাহলে এটাকেও আমি এভাবে যদি টেনে নিয়ে আসি তাহলে আমার কত টাকা হচ্ছে, 46,25,000 টাকা। আমার কিউমুলেটিভ কত হচ্ছে, তাহলে কিউমুলেটিভ করলে হবে আমার 9,25,000 প্লাস 46,25,000, তাহলে হচ্ছে 55,55,000 টাকা। এটি হলো কিউমুলেটিভ আমাদের ট্যাক্স কর্তন করার জন্য। তাহলে কিউমুলেটিভ 55,50,000 টাকা, যেটি আমার কোন স্ল্যাবে পড়বে আমি একটু দেখে নিই। 55 লক্ষ টাকা আমাদের পড়বে হলো এটা আপনার 50 লাখ টাকার বেশি, যেটা 4%। তাহলে এটার উপর আমরা কি করব, 4% এখন এআইটি কর্তন করব। 4% যদি হয় তাহলে এটা আমরা করব কি, 55,50,000 গুণ 4%, তাহলে হচ্ছে 2,22,000 টাকা। অ্যামাউন্ট পেইড অন প্রিভিয়াস বিল, এইখানে আমরা দেখব প্রিভিয়াস বিলে আমরা কত টাকা এখানে পে করেছি, 18,500 টাকা আমরা পে করেছি। তাহলে এটা বসিয়ে দিই। তাহলে নতুন করে আমাকে পে করতে হবে কত টাকা, আমাকে যদি এটা থেকে টেনে দেই তাহলে আমাদের হয়ে যাবে, যেহেতু পূর্বে ফরম্যাট করা আছে, 2,03,500। তাহলে দুইটা মিলে কিন্তু আমার 22,000 টাকা, 2,22,000 টাকা যেটি এটি আমাদের মিলে যাচ্ছে। তাহলে টোটাল ডিডাকশন আমরা সেটাও যদি টেনে দেই তাহলে আমার হবে কত, 5,78,500 টাকা আমরা টোটাল ডিডাকশনস করব। তাহলে নেট অ্যামাউন্ট এখন আমি সরবরাহকে পরিশোধ করব কত, 44,21,500 টাকা। এভাবে আমরা কিউমুলেটিভ হারে যখন বাড়বে সেভাবে আমি কি করব, পূর্বের এআইটিকে অ্যাডজাস্ট করে দেব। আমরা 1 ডিসেম্বরে আমরা ক্রয় করেছিলাম কত টাকা, একটু আমরা দেখে নিই। এখানে 1 ডিসেম্বরে ক্রয় করেছিলাম 80 লক্ষ টাকা। 80 লক্ষ টাকা যদি হয় তাহলে আমরা এখানে 80 লক্ষ টাকা বসিয়ে দেই। এটার উপর আমার ভিডিএস 7.5%, 6 লক্ষ টাকা। আমার অ্যামাউন্ট ফর ট্যাক্স হচ্ছে 74 লক্ষ টাকা। আমি যদি কিউমুলেটিভ করি, কিউমুলেটিভ হচ্ছে আমার এখানে আমার হচ্ছে 1,29,50,000 টাকা। এটি যেহেতু 1 কোটি টাকার উপরে, তাহলে আমি দেবো 5% হারে আমার এআইটি। তাহলে এটা টেনে দেই, তাহলে বের হয়ে যাবে 6,47,500 টাকা। আমার কত টাকা পে করা হয়েছে পূর্বে, কিউমুলেটিভ পে করা হয়েছে 2,22,000 টাকা, যেটা আমরা এখানে বসিয়ে দিলাম। তাহলে আমাকে এই বিলের জন্য পে করতে হবে 4,25,000 টাকা, এবং টোটাল ডিডাকশনস হবে আমার 10,25,000 টাকা। তাহলে টোটাল ডিডাকশনস হলে আমার এখানে হবে হলো 69,74,500 টাকা। তাহলে আমার এআইটি বাবদ আমি দিচ্ছি 6,47,500, যেটি আমার এই দুইটার সাথে কি হয়ে যাবে, মিলে যাবে। অর্থাৎ 3টি কিস্তিতে আমি 3 বারে পে করলাম 6,47,500। আমি টোটাল ভ্যাট পে করলাম আমি 10,50,000 টাকা। তাহলে আমি টোটাল ডিডাকশনস করলাম 16,97,500 টাকা। আমি এই আর্থিক বছরে আমি টোটাল সরবরাহকে পে করলাম 1,23,02,500 টাকা। এইভাবে আমরা যদি কিউমুলেটিভ হারে সারা বছর ব্যাপী আমাদের পণ্য সরবরাহ করা হয়, এভাবে আমরা ট্যাক্স এবং এআইটি কাটতে পারবো। অর্থাৎ এখানে দেখলাম যে পণ্য যত বেশি হোক না কেন আমার ট্যাক্স রেট চেঞ্জ হচ্ছে, বাট ভিএটির পরিমাণ আমার একই থাকতেছে। সুপ্রিয় দর্শকবৃন্দ, আমরা যদি এখন ইনক্লুসিভ মেথড, যেটা 2012 সালের ভ্যাট আইন আমাদের ফলো করা হয়, তাহলে আমাদের বিল কত টাকা হয় সে বিষয়টি আমরা একটু খেয়াল করি। তাহলে বিল ডেট, বিল পেইড ডেট, পে অর্ডার নাম্বার, পার্টিকুলার্স সব সেম থাকবে। টোটাল বিল অ্যামাউন্ট 10 লক্ষ টাকা। তাহলে আমরা যদি ভিডিএস ক্যালকুলেশন করি তাহলে এইখানে দেখব যে 10 লক্ষ টাকা গুণ 7.5 ডিভাইডেড বাই 107.5, তাহলে আমাদের ফিগারটি চেঞ্জ হয়ে আসবে 69,767 টাকা। আমরা যদি এটি আবার এখানে কপি করি তাহলে আসবে সেটি 3,48,837 টাকা, এবং এখানে আসবে 5,58,140 টাকা। বাকি আমাদের যেগুলো আসতে সেগুলো আমাদের কি হয়ে যাবে, পর্যায়ক্রমে চেঞ্জ হয়ে যাবে। চেঞ্জ হয়ে সেটা আমাদের
অ্যামাউন্ট ফর ট্যাক্সেবল 9,30,233, কিউমুলেটিভ হবে আমাদের 9,30,233, টিডিএস রেট 2%, সেটা আমাদের আসতেছে হলো 18,605 টাকা, যেটি পূর্বেরটি ছিল আমাদের 18,500 টাকা। আমাদের এআইটি অন প্রিভিয়াস বিল নাই, কারণ এটি প্রথম বিল। এআইটি টু ডিডাক্ট আমাদের 18,605 টাকা টোটাল ডিডাকশনস, তাহলে হচ্ছে আমাদের দুটো মিলে, এবং আমাদের চেক অ্যামাউন্ট হচ্ছে 9,11,628 টাকা, যেটি আমাদের এক্সক্লুসিভ মেথডে ছিল 9,06,500 টাকা। এইভাবে প্রত্যেকটি ফিগার আমাদের চেঞ্জ হয়ে এখানে আমরা ফাইনাল দেখছি, এখানে টোটাল ডিডাকশন 16,27,907 টাকা। আর আমরা যদি এক্সক্লুসিভ মেথড করি 16,97,500 টাকা, অর্থাৎ বেশি পরিমাণে ট্যাক্স এবং ভ্যাট কাটা যাচ্ছে, এবং নেট অ্যামাউন্ট হচ্ছে এক্সক্লুসিভ মেথডে 1,23,02,500 টাকা, এখানে হচ্ছে আমাদের 1,23,72,093 টাকা। তো সুপ্রিয় দর্শকবৃন্দ, এটি ছিল আমার আজকের আলোচনার মূল বিষয়, যে কিভাবে এআইটি এবং ভিডিএস সরবরাহকারীর নিকট হতে কর্তন করা হয়। আপনাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সময় নিয়ে দেখার জন্য, এবং অবশ্যই আশা করব আপনার এর মতামত প্রদান করবেন। ভালো মন্দ যাই লাগুক আপনার মতামত প্রদান করবেন। যদি কোথাও গাণিতিক ভুল বা যে কোনো তথ্যের ভুল থাকে অনুগ্রহপূর্বক আমাকে দেখিয়ে দিবেন, যাতে আপনার মতামত বা আমি পরবর্তীতে এটি সংশোধন করতে পারি। তো আজকের মতো এখানেই শেষ করতে চাচ্ছি। সবাইকে অশেষ ধন্যবাদ। সুপ্রিয় দর্শকবৃন্দ, এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো মন্দ যাই লাগুক অবশ্যই কমেন্ট করবেন। আবার দেখা হবে আপনাদের আগামী কোনো এক পর্বে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।